আজকে হচ্ছে আমাদের ক্লাস 10। আমরা ক্লাস 9 কে কপি করলাম ক্লাস 10 রিনেম করে নিলাম। আগের ক্লাসের যে কোডগুলো ছিল এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আর আগের ক্লাসে যে সিএসএস গুলো ছিল এগুলো রিমুভ করে দিচ্ছি। এবার একটু খেয়াল করেন, গত ক্লাসে আমরা ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আসছিলাম এবং ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো আমরা আলোচনা করছিলাম সেগুলো কি? ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, পজিশন, অ্যাটাচমেন্ট। এটা বলছি অ্যাটাচমেন্ট। তো গত ক্লাসে আমরা এই বিষয়গুলোর কথা বলছিলাম। এর ভিতরে উপরে যে সিএসএস প্রপার্টি গুলো আছে এগুলোর কাজটা আমরা জানি নাকি? উপরে যে সিএসএস প্রপার্টি গুলো আছে এগুলোর কাজটা আমরা জানি না? আচ্ছা, আজকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট যে প্রপার্টিটা আছে এটার কাজ আমরা দেখব। এটার কাজটা দেখার জন্য আমরা কি করব, এটাকে প্রথমে কমেন্ট আউট করে রাখি। এরপর আমরা যেটা করব, একটা ডিপ ট্যাগ দিব। ডিপ ট্যাগের একটা ক্লাস নেম দিব, ক্লাস div1। সেভ করতেছি। এখন সিএসএস এ আসি। আমরা এই div কে যদি ধরতে যাই তাহলে আমরা কিভাবে ধরবো বলেন? ক্লাস দিতে হবে। এখন এখানে এই d1 এর ভিতরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ শো করবে। এই ইমেজ শো করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? আমরা এই d1 এর ভিতরে একটা ইমেজ শো করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এরপর হচ্ছে এখানে আমাদের লোকেশন কি হবে বলেন দেখি। আমরা style.css এ কাজ করতেছি এখন। style.css বলেন। প্রথমে style.css থেকে বের হতে হবে, তারপর ইমেজ ফোল্ডারে যেতে হবে। তো বের হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? // ইমেজ ফোল্ডার, ইমেজের নেম কি হবে? image.jpg। এটা এখনো আসে না কেন বলেন? আমি 2 ফাইলে সেভ দিছি কিন্তু এটা এখনো আসে নাই কেন? সিএসএস ফাইল লিংক আপ হয়েছে কিনা দেখবো। সিএসএস ফাইলের কোডগুলো কিন্তু আসছে। হাই টুইট দিছি আমরা। এখন এটা আসছে না?
এরপর একটু দেখেন আমরা এখানে যেটা করতে চাইতেছি, এই ডিভের নিচে আমরা একটা ফি ট্যাগ দিব। ফি ট্যাগের ভিতরে আমরা লরেমের 2000 ওয়ার্ড রাখবো। সবাই একটু খেয়াল করেন এদিকে, আমরা ডিভের নিচে একটা ফি ট্যাগ দিতেছি, ফি ট্যাগের ভিতরে আমরা 2000 ওয়ার্ড রাখছি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, ফি ট্যাগ ফি ট্যাগটা এভাবে শো করতেছে লেখাগুলো না। আর আমরা যখন স্ক্রল করতেছি তখন ইমেজটা স্ক্রল হচ্ছে উপরে চলে যাচ্ছে না। আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ইউজ করি তাহলে দেখেন কি হবে। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, আচ্ছা সরি, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাই হবে, এটা আসবে। তবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে আমাদের আলাদা একটা, এটার ভিতরে আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে আলাদা প্রপার্টি ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন দেখেন আমরা যখন স্ক্রল করতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে আছে জায়গায়, এবং স্ক্রল যে লেখাগুলো আছে এগুলো স্ক্রল হচ্ছে ইমেজের উপরে। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এটা কমেন্ট আউট করেছি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি, এখন যখন আমরা স্ক্রল করতেছি ইমেজটা উপরে স্ক্রল করতেছে, সেই ট্যাগগুলা এভাবে আসতেছে না। যখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিটা ইউজ করছি এবং এর ভ্যালুটা ফিক্সড দিছি, এখন এখন আমরা যখন স্ক্রল করতেছি ইমেজটা আর স্ক্রল হচ্ছে না, ইমেজের উপরে আমাদের লেখাগুলো স্ক্রল হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ পজিশন অ্যাটাচমেন্ট এগুলোর কাজ করছি। এটা ছাড়া আমরা আর কয়েকটা প্রপার্টির কাজ করছি, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারের কাজ করছিলাম না আমরা। আর হচ্ছে এগুলা সবগুলা আমরা কিভাবে ইউজ করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইউজ করতে পারবো, এই বিষয়টা সম্পর্কে আমি বলছিলাম। তবে এখানে আরেকটা প্রপার্টি আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিফিট। রিফিট, এই ব্যাকগ্রাউন্ড রিফিটের কাজটা আমরা এখন দেখব। এটার জন্য আমাদের দরকার একটা ছোট সাইজের ইমেজ। আমরা আমাদের ডেস্কটপ থেকে একটা ছোট সাইজের ইমেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এই ছবিটা নিলাম, কপি করতেছি। এই ছবিটাকে আমরা আমাদের প্রজেক্ট যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আসি, পেস্ট করতেছি। ক্লাস 10 এর ভিতরে অ্যাসেটস এর ভিতরে, এরপর ইমেজের ভিতরে আসে আমরা এটাকে পেস্ট করলাম। আর এটার একটা নেম দিলাম কি, এটার একটা নেম দিলাম স্মল ডট পিএনজি। ইমেজের নামটা দেখেন স্মল ডট পিএনজি না। তো এখন আমরা কি করব, আমরা আরেকটা ডিপ নিব, ডিপ ট্যাগ নিব, এটার একটা ক্লাস দিব কি, ক্লাস ডিপ টু। সেভ দিলাম। এখন এটাকে আমরা এখানে কল করব ডট ডিপ টু। এখন এই ডিপ টুর ভিতরে আমরা যে ইমেজটা অ্যাড করছি এখানে, ইমেজটাকে আমরা কি, ইমেজটা এখানে আসে নাই,
আচ্ছা ইমেজটা আসছে আমরা 9 এর ভিতরে দেখছি, ইমেজটা আমরা দেখব ক্লাস 10 এর ভিতরে অ্যাসেটস ইমেজ এখানে স্মল ডট পিএনজি ইমেজটা এখানে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টির মাধ্যমে ইমেজটা এখানে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরপর কি দিতে হবে ইউআরএল, এরপরে আমাদেরকে লোকেশনটা দিতে হবে। লোকেশন কি দিব ডট ডট স্ল্যাশ ইমেজ ফোল্ডার, এরপরে কি স্মল ডট পিএনজি। তো এখন যদি আমরা দেখি আমাদের ইমেজটা এখনো কিন্তু শো করবে না, আমরা হাইট উইডথ দিতে হবে। তো এখানে আমরা উইডথ দেব 100%, হাইট 100 বিএইচ। এখানে যে আমরা পার্সেন্ট বিএইচ কিছু কিছু ক্ষেত্রে দেখবো যে ডব্লিউএইচ ইউজ করতেছি, এই বিষয়টা আমরা আলোচনা করব। আচ্ছা এই বিষয়টা আমরা যে সময় হাইট এবং উইডথ নিয়ে কাজ করব ওই সময় আমরা আলোচনা করব। আপাতত এই বিষয়গুলো একটু দেখেন। এখন দেখেন আমাদের এখানে ইমেজটা আসছে। আচ্ছা এই ইমেজটা কিন্তু একটা বড় সাইজের ইমেজ, আমাদেরকে একটা ছোট সাইজের ইমেজ নিয়ে আসতে হবে। এটা বোঝার জন্য আমরা একটা ছোট সাইজের ইমেজ খুঁজি। আচ্ছা এই ইমেজটাকে আমরা কপি করতেছি, তারপর আমাদের প্রজেক্ট ফোল্ডারে আসার পর ক্লাস 10 এর ভিতরে আমাদের যে ইমেজটা আছে এটাকে ডিলিট করে দিয়ে আমরা এখানে এটা পেস্ট করলাম। এটার একটা নেম দিব স্মল ডট পিএনজি না। তো নাম সেম হওয়ার কারণে আমাদের আর কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা যদি এখানে আসি রিলোড করি আমাদের ইমেজটা সেভ হয় নাই, আমরা এখানে সেভ দিয়ে দেখি এস চেঞ্জ হইছে। আচ্ছা হয় নাই, আমার মনে হয় ইমেজটা ডিলিট হয় নাই। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, এখানে আবার গেলাম, এখানে ক্লাস 10 এর ভিতরে আসা অ্যাসেটস ইমেজের ভিতরে গেলাম, এখানে এই নামটাকে ধরে কন্ট্রোল অল দিয়ে কপি করলাম নামটা। এবার আসি আমরা আবার সাবলাইম টেক্সট ওপেন করি, সিএসএস এ স্মল ডট পিএনজি এখানে পেস্ট করলাম, সেভ। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, আচ্ছা এটা এখানে চেঞ্জ হয় নাই, আমরা কি করব আমরা এটাকে ধরে আবার ব্রাউজার রিলোড করব। আচ্ছা এবার দেখেন এখন চেঞ্জ হয়েছে, আমরা যখন আবার ব্রাউজার রিলোড করছি এটা আবার কি এখন আমাদের যে ইমেজটা এড করছি এটা আসছে না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ইমেজটা এখানে আনছিলাম এটা কিন্তু একটা ইমেজ শুধু না, এখানে একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন ব্রাউজারে দেখতেছি ব্রাউজারে আমরা কয়টা টিক চিহ্ন বা কয়টা ইমেজ দেখতেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো ইমেজ দেখতে পারতেছি না। তো যখন আমরা কোন একটা ছোট সাইজের ইমেজ এড করব কিন্তু আমরা হাইট এবং উইডথ অনেক বড় দিব তখন এটা রিপিট হবে, বুঝতে পারছেন? এরকম অনেকবার রিপিট হবে, যার কারণে এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ড রিপিট, আর এটার ভ্যালু হবে রিপিট নো রিপিট। সেভ দিলাম, যদি এখন ব্রাউজার লোড করি এখন একবারই আসছে না। যদি আমরা চাই যে বারবার রিপিট হবে তাহলে আমরা ভ্যালু দিতে পারি শুধু রিপিট, তাহলে এটা শুধু রিপিট হবে। যদি আমরা নো রিপিট দিই তাহলে এটা আর রিপিট হবে না, বুঝতে পারছেন? আচ্ছা তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড রিপিট নিয়ে কাজ করছি। এরপরে একটা বিষয় দেখেন, ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের এখানে বর্ডার আছে। বর্ডারের যে বিষয়টা আছে এটা আমরা শুরুতেই যে সময় HTML করছি এই সময় একটু ধারণা পাইছি না যে বর্ডার দিয়ে কি করতে হবে অথবা বর্ডার কিভাবে ইউজ করতে হবে। এখন আমরা বর্ডার নিয়ে আবার কাজ করব। তো একটা ডিভ ক্লাস দিব, ডিভের একটা ক্লাস দিব div -3, সেভ দিলাম। এখন এই div ক্লাসকে আমরা এখানে কল করব div -3। এখন
এটার একটা আমরা হাইট এবং উইডথ দেব। উইডথ 400 পিক্সেল এবং একটা হাইট দিব 400 পিক্সেল। এখন এটা যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমরা কিভাবে কালারটা দিব বলেন? ডিপ 3, এখানে আমরা যে ডিপ 3 তে নিছি এটা কিন্তু এখানে আসছে। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এই ডিপ 3 এর ভিতরে। এখানে হাইট উইডথ দিয়েছি। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে কিভাবে দিব? ব্যাকগ্রাউন্ড কালার, কালার নেম দিব না কিভাবে ইউজ করতে পারি আমরা বলেন? কয়ভাবে আমি দেখাইছি? আরজিবি হেক্সাডেসিমেল, আরজিবি এ হেক্সাডেসিমেল, আরজিবি আর একটা হচ্ছে কালার নেম। হেক্সাডেসিমেল আর হচ্ছে কালার নেম। তো আমরা এখন হেক্সাডেসিমেল ভাবে ইউজ করতেছি। সাদা আগে থেকেই আছে, আমরা কালোটা ইউজ করতেছি। সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন আমাদের এখানে কালারটা আসছে না। আচ্ছা, তো এখন আমরা এই যে আমরা ডিপটা নিছি অথবা বক্সটা নিছি, এই বক্সের একটা বর্ডার দিতে চাই। বুঝতে পারছেন? তো বক্সের বর্ডার দিতে হলে আমাদের যে প্রপার্টিটি ইউজ করতে হবে সেটা হচ্ছে বর্ডার। এরপর বর্ডার সাইজ দিতে হবে। আমরা 5 পিক্সেল একটা সাইজ দিলাম বর্ডার সাইজ। এরপরে বর্ডার স্টাইল দিতে হবে। এটা এই বিষয়টা আমরা আলোচনা করব। আমরা আপাতত সলিড ইউজ করতেছি। এখন একটা বর্ডার কালার দিতে হবে। আমরা কালারটা হেক্সাডেসিমেল ভাবে দিব হ্যাশ। এই কালারটা ইউজ করলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে লোড করি এখন দেখেন যে 5 পিক্সেলের একটা কি বর্ডার এখানে চলে আসছে। এখন আমরা এখানে যে বর্ডারটা ইউজ করছি এই বর্ডারের ভিতরে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলা কোনটার কাজ কি এগুলা কি আপনারা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? আচ্ছা, সলিডের কাজ আমি বলবো। 5 পিক্সেল বুঝতে পারছেন? আচ্ছা, এখানে যদি আমরা 10 পিক্সেল দিই কি হবে? হ্যাঁ, আর একটু মোটা হবে। আর যদি আমরা কালার চেঞ্জ করি, আচ্ছা কালারের ব্যাপারে আগে আসি। কালারটা আমরা চাইলে কি কালার নেম ইউজ করতে পারি। সেভ করলাম, ব্রাউজার লোড করলাম। এরপরে চাইলে যদি আমরা এখানে রেড লিখি তাহলে রেড কালারটা শো করবে। বুঝতে পারছেন? আমরা চাইলে 8GB কালারটা ইউজ করতে পারবো, 8GB কালারটা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? তো আমরা এখন আপাতত রেডি রাখতেছি। আর সলিড এখানে আমরা যদি গুগলে সার্চ করি সিএসএস বর্ডার স্টাইল। এখন এখানে দেখেন এখানে অনেকগুলা বর্ডার স্টাইল দেওয়া আছে। ডটেড, ড্যাশেড, সলিড, ডাবলেড, ইনসেট, নান, হ্যাঁ হিডেন, অনেকগুলো বর্ডার স্টাইলের ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি এখানে সলিডের পরিবর্তে ডটেড ইউজ করি তাহলে কি হবে একটু দেখি আমরা। সেভ করলাম। এখন যদি আমরা হ্যাঁ বর্ডারটা ডট আকারে আসতেছে। আচ্ছা, এরপরে যদি ড্যাশেড ইউজ করি, ড্যাশেড এখন এগুলা গোল চিহ্ন আকারে আসছে না? ড্যাশেড দেওয়ার পর এগুলা কি এভাবে আসতেছে না? আচ্ছা, এরপরে অনেকগুলা ভ্যালু আছে এখানে। আমরা যদি এটা দেখি, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন এটা সলিডের মতো আসছে কিন্তু সলিডের মতো না, এটার ভিতরে একটু পার্থক্য আছে। যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন? এখানে একটু উপর দিকে একটু ইয়ে করা আছে না? আচ্ছা, এরপর হচ্ছে রিং। আপনারা এগুলো একটা একটা করে আস্তে আস্তে দেখবেন কোনটার কিভাবে কাজ করে কোনটা। এটাও কিন্তু সলিডের মতো না, আবার এর আগে আমরা যেটা ইউজ করছি ওইটার মতো না, একটু একটু ডিফারেন্স আছে। তো সবথেকে বেশি সলিড ইউজ করা হয় আর ডটেড ড্যাশেড এগুলা এত বেশি ইউজ করা হয় না। এটা ইউজ করে দেখি এটার কাজটা কি। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এটাও তেমন একটা পার্থক্য আমরা দেখতে পারতেছি না। তো যাই হোক, সব থেকে বেশি আমরা এগুলা ইউজ করি। আর আমরা যদি এখানে নানটা ইউজ করি, ঠিক আছে, আমরা ভ্যালুর পরিবর্তে যদি নান ইউজ করি তাহলে আমাদের বর্ডারটা কি আর শো করবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে
এখন এখানে বুঝতে পারছেন তো না, এখানে সলিড, এখানে আমরা যে ভ্যালুগুলো দিব এটা কিভাবে কাজ করবে। আচ্ছা, আমরা W3 স্কুলে একটু ভিজিট করি, লার্ন সিএসএস এ ক্লিক করব, এরপর এখানে বর্ডারে ক্লিক করব, বর্ডারে ক্লিক করার পর বর্ডার উইথ এটাতে আমরা কিভাবে দিব আমরা জানি না, আর হচ্ছে বর্ডার কালার এটাও আমরা জানি। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা কি প্রপার্টি ইউজ করছি, বর্ডার প্রপার্টি ইউজ করছি। বর্ডার প্রপার্টির ভিতরে আমরা কি কোন কিসের কাজ করছি, উইথ, স্টাইল এবং কালার না। আমরা চাইলে এগুলো আলাদা আলাদা ভাবে করতে পারি, যেমন আমরা যদি দেখি আমরা ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিন্তু ইমেজ সাইজ, পজিশন, অ্যাটাচমেন্ট, কালার, রিপিট সবগুলোর কাজই করতে পারবো, কিন্তু আমরা চাইলে এগুলো আলাদা আলাদা ভাবে করতে পারবো, বুঝতে পারছেন। ঠিক সেম ভাবে আমরা যদি শুধু বর্ডারের ভিতরে সাইজ, স্টাইল, কালার সবগুলা করতে পারবো। আমরা যদি এখানে দিই বর্ডার উইথ, তাহলে এখানে শুধু সাইজ দিতে পারবো, সাইজের কাজ হবে। এখানে যদি বর্ডার স্টাইল, তাহলে এখানে শুধু বর্ডার স্টাইলের কাজ করবে। আর যদি এখানে দিই বর্ডার কালার, তাহলে এখানে শুধু বর্ডার কালারের কাজ করবে, বুঝতে পারছেন। তো এখন যদি আমরা এটাকে কমেন্ট আউট করে দিই, এটার ভিতরে আমরা দিই 10 পিক্সেল না, এখানে দিব 5 পিক্সেল। এখানে সলিড যদি দিই, আর এখানে দিব কালার নেম গ্রিন, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন আমাদের বর্ডারটা চেঞ্জ হয়েছে না, এভাবে কিন্তু কাজ করতেছে। তো এখানে মূল বিষয় হচ্ছে বর্ডার উইথের ভিতরে আপনি বর্ডার কালারের যে ভ্যালুটা আছে এটা দিলে হবে না, বর্ডার উইথের ভিতরে বর্ডার উইথের ভ্যালু বসাতে হবে, বুঝতে পারছেন। আর বর্ডার স্টাইলের ভিতরেও যদি বর্ডার উইথ দেন তাহলে হবে না, এখানে স্টাইলের ভ্যালুটাই দিতে হবে। কিন্তু আপনি যদি বর্ডার দেন তাহলে বর্ডার ভিতরে তিনটাই দিতে পারবেন, বুঝতে পারছেন। এবং এখানে একটা সিকোয়েন্স কাজ করে, আগে আপনাকে বর্ডারের সাইজটা দিতে হবে, তারপর স্টাইল, তারপর কালার, বুঝতে পারছেন। তো আগে পরে দিলে মেবি হবে না, আমি এটা কাট করে নিচ্ছি। আচ্ছা, এখানে কাজ করছে, তবে সিকোয়েন্স অনুসারে আগে আগে কি আমাদের, হ্যাঁ, সাইজটা এইভাবে প্রফেশনালি করা হয় আর কি, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে এখানেও সেম বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কি বর্ডার সাইজ। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু পরে আলোচনা করতেছি। এখন এখানে যে বর্ডার উইথ, বর্ডার স্টাইল এগুলো আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারতেছি না। তো এখানে আরেকটা বিষয় দেখেন, আমাদের এখানে বর্ডার কোন দিকে আসছে, চারদিকে না। আমরা চাইলে এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারবো, আমরা চাইলে যে কোনো একটা দিকে কি বর্ডারটা দিতে পারবো। তো এটা করার জন্য আমরা যেটা করব, বর্ডার হাইফেন টপ, শুধু উপরে আসছে না, এখন আমরা এটাকে ডাবল করতেছি, এখানে দিব লেফট, এখানে দিব 2 পিক্সেল সলিড গ্রিন, সেভ করলাম। এখন কি এই পাশে দুই গ্রিন কালারের দুই, আচ্ছা আমরা ভ্যালুটা একটু বাড়াই দিতেছি, 10 এ দিই, তাহলে বুঝতে পারবো এটা কি গ্রিন এর দিকে পাইছে। এরপর আবার ডাবল করতেছি, 10 পিক্সেলই রাখতেছি, এখানে দিব রাইট, এখানে গ্রিনের পরিবর্তে কি কালার লেখা যায় বলেন, ব্লু। এরপর বটমে কি লেখা যায়, বটমে কি কালার দেওয়া যায়, অরেঞ্জ। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন চারদিকে কি চারটা কালার আসছে না। আচ্ছা, তো আমরা এইভাবে সেপারেট ভাবে কি চারদিকে কি বর্ডারটা দিতে পারবো, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় দেখেন, এখানে আরেকটা বিষয় আছে যে রাউন্ডেড বর্ডার। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই যে বর্ডার গুলো এরকম রাউন্ডেড করা আছে, কিন্তু আমাদের এখানে কি রাউন্ডেড করা আছে, কোণা বের হয়ে আছে না। তো এই রাউন্ডেড বর্ডার গুলো হালকা একটু রাউন্ডেড করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে যে বর্ডার রেডিয়াস, বুঝতে পারছেন। বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে
বর্ডার রেডিয়াস প্রপার্টির মাধ্যমে আমরা চাইলে আমাদের কোন যে কোণাগুলো আছে এগুলাকে একটু রাউন্ডেড করতে পারি। তো বর্ডার রেডিয়াস এখানে আমাদের ভ্যালু দিতে হবে। ধর আমরা যদি 2 পিক্সেল ইউজ করি, তো সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখেন একটু হইছে ইয়ে করা। আমরা যদি ভ্যালুটা একটু বাড়াই তাহলে বুঝতে পারবো। বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখেন আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, এখানে যেরকম আমরা বর্ডার টপ, লেফট, রাইট, বটম চারদিকে ইউজ করতে পারতেছি, ঠিক সেরকম বর্ডার রেডিয়াসটা আমরা লেফট, রাইট চারদিকে ইউজ করতে পারবো। এটা চারদিকে ইউজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে তো এভাবে দিতে হবে বর্ডার টপ, রাইট, রেডিয়াস। এখানে যদি আমরা এখন 20 পিক্সেল দিই, তাহলে এখন বলেন রিলোড করার আগে বলেন এটা কোন দিকে কাজ করবে। এখানে দুইটা ভ্যালু দিয়েছে, টপ, রাইট। টপ আর হচ্ছে রাইট, তাহলে এই কর্নারটা বাকিগুলো কি কাজ করছে? কাজ করে নাই, শুধু এই কর্নারটা কাজ করছে না। তো এখন যদি আমরা এই কর্নারটা চেঞ্জ করতে চাই বর্ডার রেডিয়াস, তাহলে আমরা কিভাবে দিতে হবে? টপ, লেফট। বুঝতে পারছেন এই বিষয়টা? লেফট। এখন এখানে ধরেন যে আমরা 100 পিক্সেল দিব, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এদিকে 100 পিক্সেল আসছে। আচ্ছা, এখন এখানে দিতে চাইলে কি দিতে হবে বলেন? বটম, বটম লেফট, বটম লেফট। এখানে আমরা ভ্যালুটা 100 এর পরিবর্তে রাখবো 200। সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, এটা এরকম আসছে না। তো এরপরে আমরা কি করব? আমরা এই কর্নারে দিতে চাইলে কি দিতে হবে? বটম রাইট। সেভ দিলাম। এখানে 200 এর পরিবর্তে রাখবো 300। সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এটা এইভাবে আসছে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা কি বর্ডার এবং বর্ডার রেডিয়াস দুইটাই দিতে পারি। তো আমরা এখানে আরেকটু ভিজিট করি, এখানে আর কিছু পাওয়া যায় কিনা দেখি। বর্ডারের ভিতরে এই বিষয়গুলো আছে, শুধু এই বিষয়গুলো আছে। তবে এখানে আমরা ভ্যালুটা পিক্সেল ইউজ করছি। আমরা চাইলে পার্সেন্ট ইউজ করতে পারবো, ইএম ইউজ করতে পারবো, র্যাম ইউজ করতে পারবো। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। বুঝতে পারছেন? তো বর্ডার রেডিয়াসের একটা বিষয় আমরা একটু দেখি। এটা দেখার জন্য আমরা একটা ডিপ দিব। ডিপ ক্লাস উইথ ক্লাস ডিপ -4 সেভ দিলাম। এখন যদি আমরা এটাকে ব্রাউজার রিলোড করব, আমরা সিএসএস এ কল করব div-4। এরপর আমরা যেটা করব, এখানে প্রথমে একটা উইডথ দেব 300 পিক্সেল, আর হচ্ছে হাইট 300 পিক্সেল, বর্ডার 2 পিক্সেল, সলিড লাইন কালার ইউজ করছি। এখন যদি আমরা দেখি আমাদের এখানে কি বর্ডারটা আসছে না। এখন আমরা চাই যে বর্ডারটা সম্পূর্ণ গোল থাকবে। বুঝতে পারছেন? একেবারে গোল থাকবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, বর্ডার রেডিয়াস অবশ্যই ইউজ করব। এখানে আমরা ভ্যালুটা দিব 50%, পিক্সেলের পরিবর্তে দিব কি পার্সেন্ট। এখন যদি আমরা পার্সেন্ট দিই, তাহলে এটা কি সম্পূর্ণ গোল হয়ে গেছে না? বুঝতে পারছেন? এইভাবেই কি আমরা বর্ডার রেডিয়াস ইউজ করে কোনো ডিপকে একেবারে রাউন্ড করে ফেলতে পারবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখছি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। এরপরে আরো বেশ কিছু বিষয় আছে, যেমন আউটলাইন বিষয়টা দেখবো, মার্জিন এবং প্যাডিং জিনিসটা দেখবো আমরা। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা যেগুলো আলোচনা করছি, এগুলো থেকে কি আপনাদের বুঝতে কোনো সমস্যা আছে? এখানে বিএইচ দ্বারা আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে উপর থেকে নিচে, এখান থেকে এখান পর্যন্ত 100 ভিউ হাইট, যেটা আমরা এক স্ক্রিন বরাবর দেখতে পারতেছি। বুঝতে পারছেন? উপর থেকে নিচ পর্যন্ত আমরা যেটা এক স্ক্রিনে দেখতে পারতেছি, এটা হচ্ছে বিএইচ, বা 100% দিলে এটুকুই আসবে। বা ভিউ ডাব্লিউ দিলে এটা ডানে বামে কাজ করবে, ভিউ হাইট দিলে
এটা উপর নিচে কাজ করবে, বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা পরে আলোচনা করবো এই বিষয়টা নিয়ে, এই সময় আমরা হাইট এবং উইডথ নিয়ে কাজ করবো। আচ্ছা, সবাই এবার একটু খেয়াল করেন, আমাদের ব্রাউজারে যখন আসতেছি আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছিলাম আমরা, না? তো ব্যাকগ্রাউন্ড সবাই একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটার উপরে এবং ডানে বামে একটু গ্যাপ দেখতে পাচ্ছেন না? এই আমাদের HTML এ প্রতিটি ট্যাগের ভিতরে বাই ডিফল্ট কিছু মার্জিন অথবা প্যাডিং থাকে, বুঝতে পারছেন? বাই ডিফল্ট কিছু মার্জিন অথবা প্যাডিং থাকে, যার কারণে এই গ্যাপটা আমরা দেখতে পারতেছি। তো আমরা যদি সবার উপরে স্টার চিহ্ন দিয়ে ধরি, স্টার চিহ্ন দিয়ে আমরা কি মিন করি? সবাই HTML এর ভিতরে যতগুলা ট্যাগ আছে সবগুলোকে একসাথে ধরছি আমরা কি দিয়ে? স্টার চিহ্ন দিয়ে, বুঝতে পারছেন? সবগুলোকে ধরে আমরা মার্জিন 0 করে দিলাম আর হচ্ছে প্যাডিং 0। আমরা যদি এখানে 0 এর পরিবর্তে 1 ব্যবহার করতাম তাহলে এখানে আমাদের পিক্সেলটা দেওয়া লাগতো, কিন্তু আমরা 0 দিলে আমাদের পিক্সেল ইউজ করার প্রয়োজন হয় না। যদি আমরা ইউজ করি তাহলেও সমস্যা নাই, তবে যদি আমরা ইউজ করি তাহলেও সমস্যা নাই, যদি আমরা না ইউজ করি তাহলে সমস্যা নাই, বুঝতে পারছেন? 0 এর ভিতরে, তবে যদি 1 2 অথবা যে কোনো একটা সংখ্যা ইউজ করেন তাহলে ইউজ করা লাগবে। এখন কি আমাদের মার্জিন এটা চলে গেছে না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জানি যে মার্জিন এবং প্যাডিংটা কি। এখন একটু খেয়াল করেন, এখানে এখানে আমরা আমাদের এটা কত ডিপ 3, এটা হচ্ছে কত ডিপ 4, দুইটা একসাথে বাজানো অবস্থা আছে না? আমরা চাই যে এই দুইটার ভিতরে একটু গ্যাপ থাকবে, বুঝতে পারছেন? এখন আমাদের কি করতে হবে? এখন আমরা যেটা করব, এখানে ডিপ 3 অথবা ডিপ 4 একটাকে ধরবো, এদিকে এই দুইটাকে অলরেডি ধরা আছে না? আমরা ডিপ 4 কে দিতে পারি যে মার্জিন টপ 20 পিক্সেল, সেভ দিলাম। এখন আমরা ব্রাউজার রিলোড করে দেখবেন যে উপর থেকে 20 পিক্সেল নিচে সরে আসছে। অথবা আমরা এটা করতে পারি যে এটার ভিতরে মার্জিন বটম 20 পিক্সেল, এটা কি এটা কিন্তু কাজ করতেছে। আমরা যদি এখন কি এটা চলে গেছে না? তো এখন যদি কন্ট্রোল জেড দিই, এখন দেখবেন যে এটা নিচ থেকে 20 পিক্সেল কি সরে ফেলছে। তো মার্জিনের কাজটা তো মূলত বুঝতে পারছেন না? আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে বোঝার জন্য আমরা এখানে একটা ডিপ ট্যাগ দিব, এটার ক্লাস দিব কি? ক্লাস ডিপ -5, এটাকে এখানে ধরবো, উইথ 400 পিক্সেল, হাইট 200 পিক্সেল। এই ডিপটার ভিতরে আমরা একটা h1 ট্যাগ দিব, উইথ হাইট আর একটা বর্ডার দিব, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি আমাদের এখানে এটা আসছে না? তো এখন যদি এটার উপরে আমরা মার্জিন দিতে চাই, আচ্ছা এই বিষয়টা আলোচনা করার আগে আমরা একটা বিষয় নিয়ে আবার আলোচনা করি, সেটা হচ্ছে মার্জিন টপ মার্জিন বটম লেফট রাইট। এই বিষয়টা বুঝতে পারছেন? মার্জিনের ভিতরে আমরা টপ লেফট বটম রাইট সবগুলো ইউজ করতে পারবো, আর মার্জিন টপের ভিতরে শুধু উপরের ভ্যালু দিতে পারবো, বটমের ভিতরে শুধু বটমের ভ্যালু দিতে পারবো। এই বিষয়টা বুঝতে পারছেন না? তো এখন আমরা এটার মার্জিন টপ লেফট রাইট বটম সব দিকে বর্ডারটা দিব, বর্ডার সরি বর্ডার না কি দিব,
মার্জিন MARGIN মার্জিন টপ 20 পিক্সেল। আমরা চাইলে ভ্যালুটা আরো বাড়াতে কমাতে পারবো, এটা আমাদের ইচ্ছা। মার্জিন লেফট 20 পিক্সেল। সেভ যদি দিই এবং ব্রাউজার লোড করি, কি ডানে লেফট সাইড থেকে এবং উপর থেকে কি এটা সরে আসছে। মার্জিন বটম 20 পিক্সেল। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার লোড করি, এখন দেখবেন যে নিচ দিকে কি স্ক্রল করা যাচ্ছে না। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন কিন্তু স্ক্রল করতে পারতেছি, 20 পিক্সেল জায়গা পর্যন্ত খালি আছে। ঠিক আমরা সেম ভাবে মার্জিন রাইট 20 পিক্সেল, এখানে 20 পিক্সেল কিন্তু কাজ করতেছে, এখন কিন্তু 20 পিক্সেল কাজ করতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। বুঝতে পারছেন? রাইট মার্জিন রাইট এই দিছি না, এখানে কিন্তু 20 পিক্সেল কাজ করতেছে। এটার পাশে যদি আমাদের কোনো কন্টেন্ট থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম। বুঝতে পারছেন তো? এবার আমরা উপরে নিচে ডানে বামে সব দিকে দিতে পারি। তো এভাবে যদি অনেকগুলো লাইন না লিখে আমরা চাইলে এটা কিভাবে করতে পারি? হ্যাঁ, মার্জিনের ভিতরে মনে রাখবেন, এখানে যদি আমরা মার্জিন শুধু মার্জিনের ভিতরে একটা ভ্যালু দিই, বুঝতে পারছেন? মার্জিন টপের ভিতরে তো একটা ভ্যালু হবে, এটা শুধু উপর দিয়ে কাজ করবে। মার্জিনের ভিতরে যদি আমরা একটা ভ্যালু দিই, তাহলে এটা কোন দিকে কাজ করবে? এটা চারদিকে কাজ করবে। বুঝতে পারছেন? যদি আমরা দুইটা ভ্যালু দিই, তাহলে এটা কোন দিকে কাজ করবে? এখানে প্রথম যে ভ্যালুটা দিব এটা কাজ করবে উপরে নিচে, আর সেকেন্ড যে ভ্যালুটা দিব এটা কাজ করবে ডানে বামে। বুঝতে পারছেন? এখন দেখবেন যে এই দিক থেকে আরেকটু সরে গেছে, এদিকে সরে গেছে না? তার মানে এটা কি ডানে বামে কাজ করছে 40 পিক্সেল, আর উপর নিচে কাজ করতেছে কি 20 পিক্সেল। বুঝতে পারছেন? এখানে যদি আমরা চারটা ভ্যালু দিই, এখন এটা কোন দিকে কাজ করবে বলেন? না, এটা কাজ করবে এইভাবে। বুঝতে পারছেন? উপরে 20, লেফট সাইডে 40, বটমে কত 60, আর লেফটে কত 80। বুঝতে পারছেন? এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন এই ভ্যালুটা এখানে কাজ করতেছে। তো মার্জিন কিভাবে ইউজ করতে হবে এটা বুঝতে পারছেন না? আর মার্জিন এটা একটা ডিভ না, মার্জিন কোথায় কাজ করতেছে? ডিভের বাইরে। বুঝতে পারছেন? এই ডিভটার বাইরে মার্জিন কাজ করতেছে। এখন যদি আমরা চাই ডিভের ভিতরে এই কন্টেন্টটা আছে না, এটা আমাদের ডিভের ভিতরে আছে না, এই ডিভটার ভিতরেই আছে না? তো এখন আমরা চাই যে ডিভটার ভিতরে যে কন্টেন্টটা আছে এটা একটু সরে আসবে, উপর থেকে ডানে বামে সব দিক থেকে সরে আসবে। তাহলে আমরা কি ইউজ করব? সেক্ষেত্রে আমরা ইউজ করব প্যাডিং। বুঝতে পারছেন? এই বিষয়টা আমরা এখানে আবার দেখি। প্যাডিং লেফট রাইট, প্যাডিং টপ, প্যাডিং। বুঝতে পারছেন এই বিষয়টা? তো শুরুতে আমরা আলাদা ভাবে ব্যবহার করি প্যাডিং টপ, 10 পিক্সেল সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এটা ভিতর থেকে কি 10 পিক্সেল সরে আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে প্যাডিং মানে প্যাডিং মানে মার্জিনের মধ্যে প্যাডিং এর ভিতরে দিলে যদি 10 পিক্সেল দিলে বুঝি নাই। মানে মার্জিন যেভাবে মার্জিনের ভিতরে যেভাবে 20 পিক্সেল দিয়েছেন তো চারদিক থেকে হয়েছে, প্যাডিং এর ভিতরে 10 পিক্সেল দিলে চারপাশে সব দিক থেকে হ্যাঁ, মার্জিনের মতো সেম ভাবে আমরা এখন তো আলাদা ভাবে ইউজ করতেছি টপ বটম। তো আমরা প্যাডিং ও একসাথে দেখব। এই প্যাডিং ও এখানে কিন্তু আছে আলাদা ভ্যালু, আলাদা প্রপার্টি। বুঝতে পারছেন? তো এটা আমরা শেষে দেখব, আগে আমরা আলাদা ব্যবহার করে দেখি এটা কোন দিক থেকে কাজ করতেছে। এখন লেফট দিলাম 10 পিক্সেল। আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা যে ভ্যালুটা দিচ্ছি এটা আমাদের ইচ্ছে মতো, আমরা যে কোনো ভ্যালু এখানে দিতে পারবো। আমরা যদি 100 পিক্সেল কাজ দিই তাহলে 100 পিক্সেল কাজ করবে। বুঝতে পারছেন? এটা কি লেফট সাইড থেকে 10 পিক্সেল সরে আসছে।
এখানে যদি আমরা দিই প্যাডিং, এখানে কি দিব, রাইট 10 পিক্সেল। এখানে দেখুন যে রাইট সাইড থেকে কি 10 পিক্সেল প্যাডিং কাজ করছে। এরপর হচ্ছে প্যাডিং বটম 10 পিক্সেল। এখন বটম থেকে প্যাডিং কাজ করছে 10 পিক্সেল। আচ্ছা, এরপর আরেকটা বিষয় হচ্ছে, এখন এগুলাকে আমরা একসাথে করব। একসাথে করার জন্য আমাদের কি করতে হবে, শুধু প্যাডিং ইউজ করতে হবে। এখানে যদি আমরা 10 পিক্সেল দিই, এটা কি উপরে নিচে ডানে বামে সব দিকে কাজ করতেছে, কোনো চেঞ্জ আমরা দেখতে পারতেছি না। আচ্ছা, এটা যদি আমরা কমেন্ট আউট করে যদি ব্রাউজার লোড করে দেখবেন যে প্যাডিং এখানে আর নেই, এখন এখানে প্যাডিং কাজ করতেছে। এখানে যদি আমরা দুইটা ভ্যালু দিই, 10 কোথায় কাজ করবে, উপরে এবং নিচে, আর 20 কাজ করবে ডানে এবং বামে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে যদি আমরা চারটা ভ্যালু দিই, তাহলে 10 উপরে, 20 লেফট রাইট সাইডে, 30 বটমে, 40 লেফটে। বুঝতে পারছেন? এটা এদিক থেকে ঘুরে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এই কাজটা তো আমরা কেন দিছি জানেন? কেন দিছি বলেন? HTML এর যে ট্যাগ গুলো আছে, এগুলোর ভিতরে কিছু কিছু ট্যাগের ভিতরে বাই ডিফল্ট মার্জিন এবং ফ্যাডিং করা থাকে। এগুলো আমরা কি এক্সট্রা চিহ্ন দেওয়ার মাধ্যমে সবগুলো ট্যাগকে ধরছি, ধরে এগুলোর মার্জিন এবং প্যাডিং 0 করে দিছি। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু এখানে যতগুলো ট্যাগ আছে, ডিপ ট্যাগ, বডি ট্যাগ, যতগুলো h1 ট্যাগ, সবগুলো কিন্তু এখানে মার্জিন এবং প্যাডিং 0 করে দিচ্ছি। কিন্তু এখানে আমাদের মার্জিন এবং প্যাডিং কাজ করতেছে। কেন কাজ করতেছে বলেন? এখানে কিন্তু 0 করে দিছি আমরা। না, এখানে তো আমরা সবগুলোকে ধরছি, এক্সট্রা চিহ্ন দিয়ে ক্লাস না, সবগুলো ট্যাগ কে ধরে ফেলছি আমরা। কিন্তু এখানে আমরা 0 দেওয়ার পরেও নিচের এগুলা কাজ করতেছে কেন বলেন? কারণ হচ্ছে একটা বিষয় খেয়াল করবেন সব সময়, আপনি উপরে যে লেখাটা লিখছেন, এটাকে যদি আপনি আবার নিচে সেম লেখাটা আবার লেখেন আর এটার ভ্যালুটা চেঞ্জ করে দেন, তাহলে নিচের ভ্যালুটা কাজ করবে, উপরের ভ্যালুটা কাজ করবে না। অর্থাৎ নিচের যে ভ্যালুটা দিবেন ওটার প্রায়োরিটি বেশি থাকবে, উপরের ভ্যালুটার প্রায়োরিটি কম থাকবে। সেম ভাবে দেখেন, এখানে আমাদের কিন্তু উপরে নিচে ডানে বামে কি কোনো প্যাডিং মার্জিন কিছুই নেই। এখন যদি আমরা এটাকে কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিচ্ছি, এইখানে আমরা একটা প্যাডিং ইউজ করলাম, মার্জিন দিলাম 50 পিক্সেল, এখানে আবার দিলাম 50 পিক্সেল। এখানে আবার এখন কোনটা কাজ করবে বলেন? দুইটাই কিন্তু সেম মার্জিন প্যাডিং কে ধরেছে, শুধু ভ্যালুটা আলাদা। কোনটা কাজ করবে? নিচেরটা কাজ করবে। দেখেন কাজ করছে না? আচ্ছা, তাহলে আমরা এটা উঠে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন যে সব সময় প্রায়োরিটি বেশি পায় কোনটা? নিচেরটায়। এখন ধরেন যে আমাদের এই পেজের ভিতরে দুইটা সিএসএস ফাইল আছে, আর দুইটা সিএসএস ফাইল আমরা কাজ করব, একটা হচ্ছে style.css, একটা হচ্ছে responsive.css। এখন দুইটা সিএসএস ফাইল, দুইটা সিএসএস ফাইলে কিন্তু লিংক আপ করা আছে এখানে। এখন একটা ধরেন যে, আচ্ছা এই বিষয়টা আমরা এখানে আলোচনা করি। সিএসএস এর ভিতরে আমরা একটা নিউ ফাইল নিই, responsive.css। CSS এর ভিতরে এখন একটা style.css একটা responsive.css আছে। এখন সেম লেখাটা আমরা কপি করে এখানে পেস্ট করতেছি। এখানে আমরা কি ভ্যালুটা চেঞ্জ করে দেব 50 পিক্সেল, 50 পিক্সেল। এটুকু বুঝতে পারছেন? আমরা আলাদা একটা সিএসএস ফাইল, দুইটা সিএসএস ফাইল আছে এখন, কিন্তু responsive.css এটা কি এখন কাজ করবে? কেন কাজ করবে না? HTML এর সাথে রেসপন্স, হ্যাঁ HTML এর সাথে মানে রেসপন্সিভ CSS কানেক্ট, হ্যাঁ style.css কানেক্টেড আছে, HTML এর সাথে কিন্তু responsive.css কানেক্টেড নাই। এখানে স্টাইলের জায়গায় রেসপন্সিভ দিলে হ্যাঁ কানেক্ট হবে। আমরা যদি এখানে রেসপন্সিভ লিখি, এখন কিন্তু এটা কানেক্ট হয়েছে। তো
এখন আমার কথা হচ্ছে আমি একসাথে দুইটা সিএসএস ফাইলকে কানেক্ট করব। এটা স্টাইল, এটা হচ্ছে রেসপন্সিভ। এখন আমার এখানে কোনটা কাজ করবে? দুইটাই কাজ করবে, কিন্তু প্রায়োরিটি কোনটার পাবে বেশি? নিচেরটা প্রায়োরিটি পাবে বেশি। বুঝতে পারছেন? তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে নিচের যে আমরা ভ্যালু গুলো অ্যাড করি বা কন্টেন্ট গুলো অ্যাড করি এগুলোর প্রায়োরিটি সবথেকে বেশি থাকে। বুঝতে পারছেন? তো এটা আমরা কমেন্ট আউট করে দিচ্ছি আপাতত। আমরা উপরের ফাইলে কাজ করতেছি, তো উপরের ফাইলে থাকবে। এই বিষয়টা তো বুঝতে পারছেন না? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আলোচনা করব আমরা, সেটা হচ্ছে এই বক্সের আমরা একটা নির্দিষ্ট হাইট এবং উইডথ ইউজ করছি। হ্যাঁ, কোন বক্সের ভিতরে? এই বক্সের ভিতরে। আমরা যদি এখন প্যাডিংটা কমেন্ট করে দিই, সেভ করি, দেখবেন যে এটা কিন্তু আগে থেকে একটু ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেছে না? তো এটা হচ্ছে একটা সমস্যা। যখন আমরা প্যাডিং ইউজ করি তখন আমরা যে ফিক্সড উইডথটা এখানে দিয়েছি, এই উইডথটা না, এটা কাজ করে ঠিক আছে, তবে প্যাডিং দেওয়ার সাথে সাথে এগুলো বাড়তেছে। তো এটা কিন্তু একটা সমস্যা, এটা বড় হয়ে গেছে না এখন। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের একটা সিএসএস প্রপার্টি আছে, সেটা হচ্ছে বক্স সাইজিং। বক্স সাইজিং, এটার ভ্যালুটা হবে বর্ডার বক্স। বুঝতে পারছেন? এখন যদি আমি সেভ করে ব্রাউজার লোড করি, এখন দেখবেন যে প্যাডিংটা কিন্তু ঠিকই কাজ করতেছে, কিন্তু বক্সটা যে আমরা যে উইডথটা দিয়েছি এই উইডথ বরাবরই আছে। যে লেখাটা এই দিক থেকে মানে এইদিকে আটতেছে না, এটা নিচে সরে আসছে। বুঝতে পারছেন? আমরা যদি এটা না দিই তাহলে কি হয় দেখুন। এটা এটা উইডথটা বাড়াইছে, কিন্তু জায়গাটা প্যাডিং বাড়ার সাথে সাথে উইডথটা বাড়াইছে এবং এটাও কি এক লাইনে আসছে। কিন্তু আমরা যখন বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করি তখন উইডথটা আর বাড়ে না। আমাদের কন্টেন্ট গুলো যদি প্রথম লাইনে না হয় বা দ্বিতীয় লাইনে না, এগুলো নিচের দিকে সরে আনে। এই বিষয়টা বুঝতে পারছেন? তো এর জন্য আমরা কি করব? আচ্ছা, হ্যাঁ, বক্স সাইজিং যদি আমরা নিচে না দিয়ে উপরে দিই তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা বিষয় আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে মার্জিন এবং প্যাডিং 0 করে দিছি। কারণ হচ্ছে সবগুলোতে 0 কাজ করবে এখন। সবগুলোতে 0 কাজ করবে। এরপরে যখন আমার প্রয়োজন হবে যে না এটার ভিতরে একটু মার্জিন দেওয়া দরকার, তখন আমরা ওটাকে ধরে নিচে মার্জিন দিয়ে দিব। তখন কিন্তু এটা নিচে থাকার কারণে এটা কাজ করবে। আর এটাকে ধরে করার কারণে এটা কাজ করবে, বাকিগুলো আর কাজ করবে না। বুঝতে পারছেন? ঠিক সেম ভাবে আমরা বক্স সাইজিং বর্ডার বক্সটাও এখানে উপরে দিয়ে দিব, যাতে করে সবগুলা ডিভের ভিতরে বক্স সাইজিং বর্ডারটা কাজ করে। আর কোনো কারণে যদি আমাদের বক্স সাইজিং বর্ডার বক্সটা প্রয়োজন না হয়, তখন আমরা ওই ডিভকে ধরে বক্স সাইজিং বর্ডার বক্সটা সরাই দেব। বুঝতে পারছেন? তো আমরা উপরে স্টার চিহ্ন দিয়ে বিভিন্ন প্রফেশনাল ফাইলে দেখবেন যে এই তিনটা প্রপার্টি লেখা থাকে। তো এই তিনটা প্রপার্টি তো আমরা মানে বুঝছি না, এই তিনটা প্রপার্টি কেন লেখা হয়। আর হচ্ছে আজকে আমরা প্যাডিং মার্জিন নিয়ে কাজ করছি, এগুলোতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আরেকটা বিষয়, আমরা W3 স্কুলে ভিজিট করি, এখানে যে বর্ডারের বিষয়গুলো আছে এগুলো আমরা দেখছি, মার্জিন প্যাডিং এর যে বিষয়গুলো এগুলো আমরা দেখছি। হাইট উইডথ নিয়ে আমরা নেক্সট ক্লাসে কাজ করব। আর এখানে একটা বক্স মডেল দেওয়া আছে, এটা আমরা একটু দেখি। এখানে একটু দেখেন, এখানে সর্বপ্রথম এটা একটা ধরেন ডিভের এটা হচ্ছে বর্ডার। আচ্ছা, এটা বর্ডার না, এটা হচ্ছে ডিভের ভিতরে এটা হচ্ছে বর্ডার, ডিভের ভিতরে কাজ করতেছে প্যাডিং, উপরে কাজ করতে হচ্ছে কি মার্জিন। এই বিষয়টা বুঝছেন না? এই বিষয়টা কোথায় করছি আমরা? এখানে করছি। আর এখানে কিন্তু আমরা মার্জিন ইউজ করি না, আমরা চাইলে মার্জিন, আচ্ছা আমরা মার্জিন ইউজ করছি। এই ডিভ এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, এটা প্যাডিং, এটা হচ্ছে বর্ডার, আর এটা হচ্ছে কি মার্জিন। তো এটা হচ্ছে সিএসএস বক্স মডেল। বক্স মডেল বলতে আমরা বোঝাচ্ছি কন্টেন্ট প্যাডিংটা কোথায় কাজ করবে, বর্ডারটা কোথায় কাজ করবে, মার্জিনটা কোথায় কাজ করবে। বুঝতে পারছেন? তো ডিভের বাইরে কাজ করে মার্জিন, ডিভের ভিতরে কাজ করে প্যাডিং। আর হ্যাঁ, কন্টেন্ট ডিভের ভিতরে কন্টেন্ট যদি আমরা রাখি তাহলে কন্টেন্টের উপরে বা ডানে বামে যদি আমরা ডিভকে দিই তাহলে ডিভের ভিতরে কাজ করবে। এই বিষয়টা বুঝতে পারছেন না? আচ্ছা,
তো নেক্সট ক্লাসে আমরা হাইড টু উইথ আউটলাইন আর টেক্সট নিয়ে কাজ করব। আজকের ক্লাসটা আমরা এখানে রাখতেছি।